সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আরে এ তো এখানে বসে আছে। আরে নিয়ে চলো একে। হ্যাঁ নিয়ে চলো। না না না, ছেড়ে দাও চন্দ্রগুপ্ত। মা, এই তো আমার মায়ের গলার আওয়াজ। চলো। শশাঙ্ক, দিগ্বিজয়, সৈনিকরা মাকে ওইদিকে নিয়ে গেছে, চলো। ওই তো, ওই দেখো, চলো। আরে তো অন্য একজন বন্দী। আমার তো বলেছিল অভিযান যেন সব দিক থেকে গোপন থাকে। চলো তাড়াতাড়ি চলো। চলো। চন্দ্রগুপ্ত 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 চলো এখান থেকে, চলো। চলো চলো এখান থেকে। ছাড়ো ছাড়ো ছাড়ো। কি তুমি কি সত্যি বলছো? আমার তো আপনি ভালো করেই জানেন মহারাজ যে আমি কোনো কারণ ছাড়া এবং কোনো প্রমাণ ছাড়া আপনার সামনে কখনোই কোনো কথা বলি না। তাই ঘটেছে জানি আমার আশঙ্কা ছিল। তাহলে চলো এর সত্যতা স্বয়ং কারবীর থেকেই জেনে নেওয়া যাক। এসো। আচার্য, ধননন্দের সৈনিকেরা মুরাকে তুলে নিয়ে মহলে গেছে। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। সবাই সব জেনে গেছে। ধননন্দ এখন নিশ্চয়ই কার্বির সঙ্গে দেখা করবে। প্রিয় ভাই, আমি সব জানতে পেরে গেছি। তুমি ওই দুষ্ট ব্রাহ্মণের সঙ্গে মিলে আমার রাজকোষকে লুটতে চেয়েছিলে। সমাপ্ত। এবার তোমার এই খেলা সমাপ্ত। কোন ব্রাহ্মণ? কোথাকারের ব্রাহ্মণ? ভাই, এখন এত সাধু সেজে কোনো লাভ নেই। আমি সব জানি। মগধের শত্রু চাণক্যের চেলা চন্দ্রগুপ্ত এখানে এসে নিজের দলবল নিয়ে
আমার রাজকোষ লুট করতে সমস্ত পরিকল্পনা করে এখানে সুযোগের অপেক্ষা করছে। কার্বিনাথ কাপুরুষ নয় মহারাজ। হত্যা করার হলে করে দিন, কিন্তু মিথ্যে দোষারোপ করবেন না। চন্দ্রগুপ্ত আমার নয়, স্বয়ং আপনার গুপ্তচর। ওকে তো চাণক্য আমার কাছে বন্দি করে নিয়ে এসেছিল কারাগারে রাখার জন্য। আর আমি যখন চন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করলাম তখন ও আমাকে বলল যে তাহলে এখন কি হবে আচার্য? ধননন্দ কি আমাদের সব পরিকল্পনা মাটি করে দেবে? ধননন্দকে আমি যতটা বুঝেছি তাতে সবকিছু যেভাবে চলছে ও সেভাবেই চলতে দেবে। ও এটার গভীরে পৌঁছতে চাইবে। এই লুটের অভিযানে ও আমার কাছে পৌঁছতে চাইবে। মহারাজ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু তার আগে ওই মা ছেলেকে আমি নিজের হাতে মেরে ফেলতে চাই। না ভাই না, দিন না থেকে দিন না। যেমনটা চলছে তেমনটাই চলতে দাও। আমাদের ওই দুষ্ট ব্রাহ্মণ চাণক্যকে ধরতে হবে, আর কৌমুদী মহোৎসবের শুভ লগ্নে ওকে সার্বজনিক মৃত্যুদণ্ড দিতে হবে। তিরকেট দা। কিন্তু মহারাজ, আমরা এখনো পর্যন্ত ওদের পুরো পরিকল্পনাটা জেনে উঠতে পারিনি। কিন্তু আমি জানি, আমি ওদের পুরো পরিকল্পনা জানি। ওরা ওই ছোট সুড়ঙ্গ দিয়ে রাজকোষের সমস্ত সোনা লুট করে মল আর ময়লার গর্তের মধ্যে ফেলে দেবে, আর ওখান থেকে মল আর ময়লা নিয়ে যাওয়ার গাড়িতে মল আর ময়লার সঙ্গে সঙ্গে রাজকোষের সমস্ত সোনা বাইরে নিয়ে যাবে। ও, আমাদের পরিকল্পনা পাল্টাতে হবে। এমন একটা পরিকল্পনা যা গল্পে একটা অপ্রত্যাশিত মোড় আনবে। এমন একটা মোড় যার কথা ওরা ভাবতেও পারবে না। কারণ এটা নিশ্চিত যে আমার কাছে পৌঁছানোর জন্য ওরা মুরাকে টোপ হিসাবে ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে তোমাকে ততক্ষণ এই বন্দি গৃহেই থাকতে হবে যতক্ষণ ধরে ওরা রাজকোষ লুট করছে। তুমি চন্দ্রগুপ্তকে আটকাবে, আর আমি দেখা করব ওই দুষ্ট ব্রাহ্মণ চাণক্যের সঙ্গে ওই পাহাড়ের চূড়ায়। ধারা ধিন্ধা, ধারা ধিন্ধা, ধারা ধিন্ধা। এবার করবে এই ধননন্দ ওই দুষ্ট চাণক্যের শিকার। আর এই শিকারে ওকে লোভ দেখাতে নিজের কবজায় আনা পর্যন্ত চারা হবে মুরা। কি বলেছিল সেদিন গলা তুলে যে ও আমাকে আমার রাজ সিংহাসন থেকে নামিয়ে আনবে আর ওই বালককে রাজা বানাবে। তেরে কেটে ধা। আমিও দেখে নেব কিভাবে হয় ওই বালক রাজা। ওই দুষ্ট ছেলেটার জীবন শেষ হবে এবার। এটা আমারও প্রতিজ্ঞা দুষ্ট ব্রাহ্মণ। আর তারপর তোকেও আমি করে দেব। এই অভিযানের সফলতাই চন্দ্রগুপ্তের প্রথম শক্তিশালী পদক্ষেপ হবে। ও রাজা হওয়ার যোগ্যতার প্রথম সংকেত, আমার অখণ্ড ভারতের স্বপ্নকে পূরণ করার প্রথম ধাপ।
তাহলে দেখবো এবার আমি কে আটকায় চন্দ্রগুপ্তকে সফল হওয়া থেকে। এটা আমার জেদ যে আমার শিষ্য অগ্নি পরীক্ষায় জয়লাভ করবেই। বিচিত্র একটা খেলা চলছিল, যেখানে ওই সময়ের নায়ক চাণক্য আর মহান খলনায়ক ধননন্দ দুজনেই চন্দ্রগুপ্তের ভবিষ্যৎ গড়ছিলেন। সেই নিয়তি তাকে ওই যুগের সবচাইতে বড় সম্রাট সিকান্দারের সঙ্গে যুক্ত করেছিল। সম্রাট, গান্ধারের যুবরাজ এবং মন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চায়। সম্রাট, ওনারা বহুমূল্য উপহার নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ওনাকে ভিতরে আসতে দাও। মহান সম্রাটের জয় হোক। সম্রাট, এ হলো। আমি জানি আপনি কে। আপনি আমায় এখানে আসার কারণ বলুন। বলছি আপনাকে, আসবার কারণও আপনাকে জানাচ্ছি, কিন্তু তার আগে আমরা মহান সম্রাটের জন্য যে উপহার নিয়ে এসেছি সেই উপহার আপনাকে দেবার জন্য আপনার অনুমতি চাইছি। 101টা উত্তম জাতির সুসজ্জিত গান্ধারী অশ্ব, 101টা
সুসজ্জিত হাতি, তাও মাহুত সহযোগে, সহস্র সুবর্ণ মুদ্রা, আর এর সঙ্গে হীরা মুক্ততে ভরা একটি জহর মঞ্জুষা। সর্বপ্রথম সম্রাটের কাছে এই নিবেদন করতে চাইছি যে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই উপহার গ্রহণ করে আমাদের অনুগৃহীত করুন। তার বদলে তুমি আমার কাছ থেকে কি চাও? সম্রাট, অনুগ্রহ করে আপনি আমাদের অন্যভাবে নেবেন না। এই উপহার তো আমরা আমাদের পক্ষ থেকে আপনার সম্মানের জন্য এনেছি। এই উপহারকে আপনি আমাদের পক্ষ থেকে আপনার সাম্মানিক ভাবুন। সাম্মানিক? নাকি ভয়? আপনার কাছে আপনার ভয় আমাদের নিয়ে আসেনি দিগ্বিজয় সম্রাট সিকান্দার। আমরা এখানে আপনার কাছে বন্ধুত্বের হাত বাড়াতে এসেছি। বন্ধুত্ব? সবে মাত্র দেখা হলো আর বন্ধুত্বের কথা বলছো? তুমি আদৌ এটা জানো বন্ধুত্ব কাকে বলে? তুমি জানো ইনি কে? ইনি সেলুকাস। যখন আমি ছোট ছিলাম তখন থেকে চেনেন আমাকে। আমার একটা ইশারায় আমার সঙ্গে পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছেন। এটাই আমাদের বন্ধুত্ব। সব যুদ্ধে উনি আমার জন্য রক্ত বইয়েছেন। এটাই আমাদের বন্ধুত্ব, আসল বন্ধুত্ব। তা তুমি বলছো তুমি আমার বন্ধু হতে চাও, তাহলে কি গান্ধারের রাজকুমার তুমি আমার জন্য তোমার রক্ত ঝরাতে পারবে? কিন্তু সম্রাট সিকান্দার, আমাদের সাথে বন্ধুত্ব হওয়ার পর আর কারো রক্ত নেওয়ার প্রয়োজন হবে না। তুমি কি বলতে চাইছো? সম্রাট, এতে কারোর কোনো সন্দেহ নেই যে আপনি শুধুমাত্র একজন বীর যোদ্ধাই নন, এক বিশাল সেনাবাহিনীর অধিকারী আর একজন বিজেতাও বটে। কিন্তু সম্রাট, এই কথাটাও কারোর কাছে অজানা নয় যে আপনার বিশাল সেনা এত যুদ্ধ লড়তে লড়তে এবার ক্লান্ত হয়ে পড়েছে। সাবধান রাজকুমার, আর এরপর চিন্তা ভাবনা না করে কোনো কথা বলবে না। ভুল করেও যদি বলো তাহলে সেই কথাই তোমার জীবনের শেষ কথা হবে। সম্রাট সিকান্দার, আপনাকে সমগ্র ভারত জয় করার জন্য আর না জানি কত যুদ্ধে এরকম রক্ত ঝরাতে হবে। অনেক প্রাণ যাবে, অনেক সময়ও যাবে, কিন্তু আপনি এই সব কিছু এড়াতে পারেন যদি আপনি আমাদের বন্ধুত্বে রাজি থাকেন। তাহলে
আমাদের সাথে বন্ধুত্ব করার পর আমি গান্ধারের রাজকুমার। আমি আমাদের রাজ্য থেকে সমগ্র ভারতের উপর আধিপত্য বিস্তার করার উপায় আমি আপনাকে বলতে পারি, আর সেটাও বিনা যুদ্ধে। আর তারপর সব জয় হবে সুখের, আনন্দের, আর রক্তও ঝরবে না। আমাদের বন্ধুত্ব আপনাকে এমনভাবে জয়লাভ এনে দেবে যে এরপর আর কোনো পক্ষেরই রক্ত ঝরানোর কোনো প্রয়োজন পড়বে না, শুধু ক্রমশ ক্ষমতা বাড়বে। এটা আমাদের দুজনের পক্ষেই একটা লাভের সন্ধি। আমরাই বিজেতা, আর ভারতে এগিয়ে যাওয়ার জন্য আপনার প্রশস্ত পথ। তা তুমি বললে যে এই বন্ধুত্বের বিনিময়ে আমার কি লাভ হবে? এবার এটা বলো যে এই বন্ধুত্বের দ্বারা তোমার কি লাভ হবে? সম্রাট সিকান্দার, আপনি আমাকে আপনার ছত্রছায়ায় রাজত্ব করতে দেবেন। আমি আপনার সাহায্য নিয়ে গান্ধার রাজ্যকে আরো বিস্তার করতে চাই। এই বন্ধুত্বে আমারও শুধু লাভই লাভ হবে। তাহলে এসো আমরা একে অপরকে আলিঙ্গন করে বন্ধুত্ব শুরু করি। ইতিহাসবিদরা বলেন যে অম্বিপুত্র অম্বিকী ভারতের প্রথম দেশদ্রোহী, যে বিদেশি আক্রমণকারী সিকান্দারকে নিজের মাতৃভূমিকে দাসত্বের শৃঙ্খলে বাঁধবার জন্য প্রচুর সুবিধা সমেত আমন্ত্রিত করেছিল। কিন্তু ওই সময় এই মাটি মহান দেশভক্তেরও জন্ম দিয়েছিল, যাদের মধ্যে একজন ছিল পোরাস। যার গুপ্তচরদের কাছে এই তথ্য অজানা ছিল না যে গান্ধারের রাজকুমার অম্বিক সিকান্দারের সঙ্গে বন্ধুত্ব করেছে। এই জন্য সে দ্রুত নিজের মন্ত্রী ইন্দ্রদত্তকে আচার্য চাণক্যর কাছে পাঠালো সাহায্য এবং পরামর্শ করবার জন্য। কেমন আছো বন্ধু? খুব ভালো আছি বন্ধু। এ পুরুষতত্ত্ব আর এ ভদ্রভট্ট, ওরা দুজন আমার শিষ্য। আর ইনি আমার বন্ধু ইন্দ্রদত্ত। আজ ইনি পুরু রাজার মহামন্ত্রী, কিন্তু গুরুকুলে আমরা একই শ্রেণীতে একসঙ্গে শিক্ষা লাভ করেছি। আসুন। তাহলে আপনি সিন্ধু নদের পাশে সিকান্দারের ছাউনি নির্মাণ আর শীঘ্রই তার ভারতে প্রবেশ করতে চলার খবর পেয়েই গেছেন। কিন্তু আপনি এটা জানেন না যে তাকে ভারতে প্রবেশ করবার জন্য কে পথ দেখাচ্ছে। গান্ধার। আমি আমার গুপ্তচরদের থেকে যে সংবাদ পেয়েছি সেই অনুযায়ী রাজকুমার অম্বিক মৈত্রী সন্ধি ভিক্ষে করবার জন্য সিকান্দারের কাছে অনেক মূল্যবান উপহার নিয়ে গেছে। আমার মনে হয় যে গান্ধারের সঙ্গে সন্ধি করে সিকান্দার তার বিশাল সৈন্যবল নিয়ে পঞ্চনদ রাজের সীমানা দখল করতে চাইবে।
গান্ধার ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমি জানি অম্বিক রাজকে, তিনি এরকম করতে পারেন না। এটা নিশ্চয়ই তার সুপুত্র অম্বিক কুমারের কাজ, গান্ধারের ভাবী রাজা। যাই হোক চাণক্য, আমার আপনার যুদ্ধশাস্ত্রের কূটনৈতিক জ্ঞানের ওপর আশা আছে। এই অম্বিক দেশদ্রোহী মহারাজ পুরু নিজেকে ভারতের সবচেয়ে বড় দেশভক্ত প্রমাণ করার সুযোগ পেয়ে গেলেন। পুরু রাজকে সিকান্দারের সঙ্গে নির্ভয় হয়ে বীরের মতো যুদ্ধ করা উচিত। কিন্তু ওনার সৈন্যবল সংখ্যায় আমাদের চাইতে অনেক অধিক। সেটা আমি মেনে নিচ্ছি। গান্ধারের সঙ্গে সন্ধির পরে সিকান্দার সর্বপ্রথম ছোট ছোট পার্বত্য রাজ্যগুলোকে জয় করবে, কিন্তু তারপর এই ভারতবর্ষ তো তার কাছেও এক সম্পূর্ণ নতুন আর অপরিচিত দেশ। পঞ্চনদ অব্দি পৌঁছতে পৌঁছতে ওর সেনারা ওকে অসহযোগিতা করতে শুরু করবে। এরকম সময় তারা সংখ্যায় অনেক বেশি হলেও ঝিলাম নদী মহারাজ পুরুর জন্য একটা সুদৃঢ় রক্ষা কবচ হয়ে উঠতে পারে। এখানে আপনারা ওকে ফাঁকি দিতে পারেন, ক্লান্ত করে দিতে পারেন ওকে। কেবল যতটা সম্ভব ওর সামনে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করতে হবে। নিজেদের সেনাবাহিনীকে সংগঠিত করে ঝিলাম নদীর পারে ওর সম্মুখীন হতে হবে। সিকান্দার যতক্ষণে ঝিলাম পৌঁছবে, বর্ষা ঋতু চলে আসবে। বর্ষা ঋতুতে ঝিলামের জলের স্তর বেড়ে যায়, বিশাল আর ভয়ানক হয়ে ওঠে। শুধু এই পরিস্থিতির সুবিধা নিতে হবে। সিকান্দারের কাছে এই পরিস্থিতি খুব কঠিন হবে, কিন্তু মহারাজ পুরুর কাছে অতি পরিচিত। এ সময় ঝিলাম সিকান্দারের জন্য এমন এক বাধা হয়ে উঠবে যে সেটা পার করে যাওয়া ওর পক্ষে সহজ হবে না। একদিকে ভয়ঙ্কর ঝিলাম যখন তাকে আটকাবে, তখন সিকান্দারের বিশ্বজয়ী সেনাবাহিনীর মনোবলও ভেঙে পড়বে। ইন্দ্রদত্ত, তখন আপনি ওকে বুদ্ধির দ্বারা পরাজিত করতে পারেন। নিজের সৈনিকদের সতর্ক হয়ে সর্বদা সিকান্দারের সেনাবাহিনীর ওপর নজর রাখার আদেশ দিন। যদি একবারও ওরা দৃষ্টির বাইরে চলে যায়, তাহলে সেটা আপনাদের বিনাশের কারণ হতে পারে। তাই সর্বদা ওদের ওপর সজাগ দৃষ্টি আর ওদের মনোবল ভেঙে দিয়ে অপ্রত্যাশিত আঘাত। চাণক্য, আপনার এই বিশ্লেষণ আর পরামর্শের জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। যদি ধননন্দের বিরুদ্ধে লড়াই করবার জন্য কোনো প্রকার সাহায্যের দরকার হয়, তাহলে আমাকে সেবা করবার অবশ্যই সুযোগ দেবেন। আপনি তো আমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই এসেছেন ইন্দ্রদত্ত। চাণক্য, যদি বন্ধু হিসেবে মানেন তাহলে মনে রাখবেন, বন্ধু সবসময় বন্ধুর কাজে আসে। কোনো কাজের জন্য বলতে সংকোচ করবেন না, বন্ধুকে লজ্জা দেবেন না। আপনি যখন এভাবে বলছেনই, আমি আপনার কাছে একটা সাহায্য প্রার্থনা করি। বলুন। আপনার সঙ্গে সর্বদা পাঞ্চালের সবচেয়ে উন্নত সেনারা থাকেন। আপনি সত্যই বলেছেন, এরাই সব উচ্চ মানের যোদ্ধা যারা এখনো আমার সঙ্গে রয়েছে। আমার এদেরকে প্রয়োজন ইন্দ্রদত্ত। তাহলে এখন থেকে এরা সবাই আপনার কাছেই থাকবে চাণক্য। কৃতার্থ হলাম। এটা একটা অদ্ভুত যোগাযোগ চন্দ্রগুপ্ত, যে তুমি এখানে এসেছিলে তোমার মাকে খুঁজতে আর ব্যস্ত হয়ে পড়েছো ধাবলি গ্রামের মানুষদের বাঁচাতে। এটা তোমার ভাগ্যে নিয়তি লিখে দিয়েছে। দেখো, আরো একবার তোমার মাকে তোমার কাছ থেকে দূরে নিয়ে গেছে। হতে পারে নিয়তি তোমার জন্য কোনো দ্বিতীয় লক্ষ্য
নির্ধারণ করেছে। তোমার মনে আছে যখন আমার বাড়িতে এসেছিলে আর আমি প্রথমবার তোমাকে দেখে তোমার কপালের রেখা পরে বলে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি তোমার জীবনে দুটো বিকল্প আসবে, আর তার মধ্যে থেকে তোমাকে একটা বাছতে হবে। আজ সেই নির্বাচনের সময় এসে গেছে চন্দ্রগুপ্ত। বিকল্প নির্বাচনের সময় আমার একটা কথা মনে রেখো চন্দ্রগুপ্ত, তুমি একজন রাজার মতো ভাববে। এটা সত্যি কথা যে তুমি জন্মের সঙ্গে সঙ্গে একজন রাজকুমারের গুণ নিয়ে জন্মেছ, কিন্তু একজন রাজা যুদ্ধের মাধ্যমে নির্বাচিত হয়। আর যেই যেই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি যাচ্ছ সেটাই তোমাকে তৈরি করবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার সঙ্গে সেটাই হচ্ছে। যা হওয়ার তা হোক, কিন্তু আমি শুধুমাত্র আচার্যের দেখানো পথ অনুসরণ করে চলব। ওনার অখণ্ড ভারতের স্বপ্ন পূরণের জন্যে আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে যাব। হতে পারে যা আপনি বলছেন সেটা সত্যি, আর এটাও হতে পারে যে নিয়তি কাল আমাদের দ্বিতীয় পথও বন্ধ করে দিতে পারে, কারণ এখন আমরা রাজকোষাগার কালকে নয় আজ রাতেই লুট করব। আজ রাত্রে? কিন্তু কেন? কাল রাজকোষাগার লুট করার কথা শুধুমাত্র শোনানোর জন্য ছিল। আমাদের বাস্তবিক পরিকল্পনা তো এটাই যে আমরা সবাইকে অবাক করে দিয়ে রাজকোষাগার কালকে নয় আজ রাতেই লুট করব। নিয়তি তোমার সঙ্গেই আছে চন্দ্রগুপ্ত। দাজিত বাবু, আপনি শুধুমাত্র আজ রাতে রাজকোষাগার লুট করার জন্য প্রস্তুত থাকুন। আমরা রাজকোষাগার আজ রাতেই লুট করব। তোর চোখে দেখতে চাইছি যে নিজের ছেলেকে দেখার ব্যাকুলতা আছে কি নেই। দেখতে চাই যে কাল তোর জীবনের পরিবর্তে যখন তোর ছেলেকে ওই চাণক্যকে হত্যা করার আদেশ আমি দেব, তখনও তোর জন্য নিজের গুরুর প্রাণ নেয় কি না। দেখতে চাইছি আমি তোর চোখে। কি? আমার চন্দ্রগুপ্ত বেঁচে আছে? বেঁচে আছে, সম্পূর্ণ বেঁচে আছে ও। তুমি জানো, আমার সৈনিকেরা বলছিল যে যখন ওরা তোমাকে ধরে নিয়ে আসছিল তখন তোমার ছেলে তোমার পিছনে পিছনে দৌড়চ্ছিল আর চিৎকার করে করে বলছিল, মা 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 তেরে কেটে দা। জানো আমার তো এর অর্থ কি? এর অর্থ হলো এই যে আজও ওর ছেলে
ওকে ভোলেনি। আজও তার হৃদয় নিজের মায়ের জন্য ঢক ঢক করে কাঁপে। দেখেছ ওই দুষ্ট কালো ব্রাহ্মণ অসফল হয়েছে। এর ছেলেকে রাজা বানাতে গিয়ে ও তাকে অনুভূতিহীন করতে চেয়েছিল, কিন্তু এরকমটা হয়নি। হ্যাঁ, অনুভূতি তো আছে, মা আছে। এখন কিভাবে হবে ও যোদ্ধা, কিভাবে হবে ও রাজা? ধা ধা ত্রিকট ধা ত্রিকট ধাই। হে ঈশ্বর, এর চেহারায় এত কষ্ট কেন? নিজের ছেলের বেঁচে থাকার খবর শোনা মাত্রই চোখে দুঃখ, কষ্ট। কাল তোর আর ওই দুষ্ট কালো ব্রাহ্মণের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। কি করবে ও? কাকে বাঁচবে? হ্যাঁ, বেঁচে আছে আমার পুত্র, আমার চন্দ্রগুপ্ত বেঁচে আছে। কিন্তু ও তোকে বাঁচতে দেবে না ধননন্দ, ও তোকে বাঁচতে দেবে না। তুই দেখিস একদিন ও তোকে অবশ্যই মারবে, কারণ এটাই নিয়তির লিখন। নিয়তির লেখা? কাল নিয়তির লেখা আমি নিজে লিখব। তোর যা করার তুই কর ধননন্দ, কিন্তু ও তোকে মারবে, ও তোকে এবার মারবে ধননন্দ, কারণ ও তোকে আর ছাড়বে না, তোকে ছাড়বে না ও। এটা এক মায়ের প্রার্থনা ঈশ্বরের কাছে নিজের ছেলের জন্য, আর এক মায়ের অভিশাপ তোকে। আমার চন্দ্রগুপ্ত তোকে মারবে, আমার চন্দ্রগুপ্ত তোকে মারবে, বুঝেছিস তুই? এখানে তো সৈনিকদের শক্ত পাহারা রয়েছে। বন্ধুরা শোনো, সৈন্যদের একটি দল যাওয়ার এবং আরেকটি নতুন দল আসার মাঝে যে সময়, ওই ব্যবধানে আমি জ্বলন্ত ঘাস নিয়ে গিয়ে ওই বাতায়নে ফেলে দেব, আর তারপর দৌড়ে ফিরে চলে আসবো, ঠিক আছে? না চন্দ্রগুপ্ত, এর জন্য তোমার জীবন সংকটে পড়তে পারে। না না দিগ্বিজয়, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এটা করতে পারবো। শশাঙ্ক, তুমি শুধু আমাকে ওই ঘাসগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দিতে থাকো। ঠিক আছে। ঘাস দাও। দাও এবার। যাও। চলে এসো। তাড়াতাড়ি ধরো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও।
তো চারিদিকে আগুন লেগে গেছে। পালাও 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 পালাও।